Good afternoon, students. Welcome to part 2 JRF. আমার ভয়েস শোনা যাচ্ছে ক্লিয়ারলি? একটু প্লিজ রেসপন্ড করো। হ্যালো, আচ্ছা। তো তোমরা যারা আজকে এখানে এই ওয়ার্কশপ জয়েন করেছো, তোমরা হয় সিটেট নয় আপার প্রাইমারি টেট অ্যাসপিরেন্ট, যারা এই পরীক্ষাগুলোতে বসবে এবং যাতে এই পরীক্ষাগুলো ক্র্যাক করে একটা ভালো চাকরি পেতে পারি। তো আমি পড়াবো তোমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ পেপার 2। জেনারেলি আশা করি যারা এখানে আছো মোস্টলি তোমরা ইংলিশটাকে পেপার 2 দ্বিতীয় ভাষা হিসেবে অপ্ট করবে। এবার যদি তুমি ল্যাঙ্গুয়েজ 1 হিসেবে ইংলিশ অপ্ট করে থাকো তাহলেও খুব একটা প্রবলেম নয়। ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশের প্যাটার্ন কিন্তু অলমোস্ট সেম। এবার ডিফারেন্স একটু থাকতে পারে ডিফিকাল্টি লেভেলে। এবার আজকে আমরা কিন্তু ইংলিশকে অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ 2 পেপার হিসেবে টার্গেট করেই সিলেবাসটা দেখবো এবং আমরা কি কি ধরনের কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি, মানে কিভাবে পড়বো, কি কি কনসেপ্ট আমাদের পড়তে হবে সেগুলো নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। এবার ডাইরেক্ট কনসেপ্টে ঢোকার আগে দেখে নিই যে আমাদের সিটেট বা আপার প্রাইমারি টেটের ল্যাঙ্গুয়েজ 2 পেপারের সিলেবাসটা ঠিক কীরকম। টোটাল আমার সিটেট এবং আপার প্রাইমারি টেট দুটোতেই কিন্তু 150 নাম্বারের কোয়েশ্চেন থাকে। তার মধ্যে পেপার 2 ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমার টোটাল 30 কোয়েশ্চেন্স আছে এখানে। দেখতে পাচ্ছ এখানে টোটাল কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ 2 পেপারে 30 কোয়েশ্চেন্স আছে। এবারে তার মধ্যে আমার ল্যাঙ্গুয়েজ পেপারটাকে কিন্তু দু ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট ভাগ হচ্ছে কম্প্রিহেনশন আর সেকেন্ড ভাগ হচ্ছে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এবারে আমি খুব একটা বেশি ডিটেলসে পেডাগজির ভেতরে যাব না, যেহেতু আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার, বাট স্টিল কিছু কিছু কোয়েশ্চেন ডিসকাস করে আমি এইটুকু বলবো যে কি কি মেজর কনসেপ্টস পেডাগজির আন্ডারে তোমাদের পড়তে হবে। তার আগে আমরা একটু কম্প্রিহেনশন নিয়ে কথা বলি। কম্প্রিহেনশনকে আমরা কি বলে বুঝি? আনসিন প্যাসেজ। এবারে যখন আমি সিটেট বা আপার প্রাইমারি টেট দুটোরই কিন্তু সিলেবাস একদম অলমোস্ট সেম, এই দুটো পরীক্ষাতেই দেখব আমি কিন্তু দুটো আনসিন প্যাসেজ পাবো, একটা আমার প্রোজ থেকে আর একটা আমার পোয়েট্রি থেকে। পোয়েট্রি বলতে পদ্য থেকে একটা যাবে আর আমার গদ্য থেকে একটা প্রশ্ন যাবে। তো এবার তার মধ্যে আমি কি কি ধরনের কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি। এবার আমাকে যে প্যাসেজটা দেয়া হবে তার থেকে ইন টেক্সট, মানে যে প্যাসেজটা দেয়া হলো তার থেকে কয়েকটা প্রশ্ন করা হবে। সে ছাড়াও এখানে কিন্তু গ্রামার চলে আসছে, গ্রামার অ্যান্ড ভার্বাল অ্যাবিলিটি। গ্রামারের আন্ডারে আমার কি কি আসতে পারে? এখানে আমার পার্টস অফ স্পিচ আসবে, গ্রামারের আন্ডারে পার্টস অফ স্পিচ আসবে, মানে যেগুলো আমরা ন্যাচারালি পড়ে থাকি, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ সব কটাই, কনজাংশন, এগুলো প্রেপোজিশনস, এগুলো কিন্তু আমাকে কম্প্রিহেনশনে পড়তে হবে। খুব ইজি ভাবলেও চলবে না, কারণ যে প্যাসেজগুলো আমাদের দেওয়া হবে সেগুলোর ডিফিকাল্টি লেভেল একটু বেশি থাকবে। তো আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে পরীক্ষার হলে আমরা কোয়েশ্চেনগুলো বা প্যাসেজগুলো অ্যাড্রেস করব, কারণ টাইম আমাদের লিমিটেড। সে আমার কাছে যদি অনেকটা টাইম থাকে তাহলে আমি আস্তে আস্তে প্যাসেজটা পড়ে কিন্তু সব কোয়েশ্চেনগুলো আনসার করতে পারি, কিন্তু যখন আমি এক্সাম দিতে যাব আমার কাছে লিমিটেড টাইম, সেই মুহূর্তে আমি কি করে প্যাসেজটা পড়ে কারেক্ট আনসার দেব সেটা কিন্তু যথেষ্ট প্র্যাকটিস দরকার। আরেকটা যেটা এখানে আসে ভোক্যাবুলারি। আমার যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপ্ট করে তাদের ইংলিশের প্রতি অনেক ক্ষেত্রে ভীতি থাকে, অতটাও দক্ষতা থাকে না বাংলার ক্ষেত্রে যতটা থাকবে। তো ভোক্যাবুলারিটা হয়তো অতটা স্ট্রং নয়। একটা প্যাসেজ দিয়ে আমাকে একটা কোয়েশ্চেন করলো যেখানে আমার ওই পার্টিকুলার একটা ওয়ার্ডের মানে আমাকে জিজ্ঞেস করলো, আমি জানি না,
সেক্ষেত্রে আমি একটা নম্বর কম পেলাম, সেখানে অনেকে কিন্তু আমার থেকে এগিয়ে যেতে পারে। ওই একটা নম্বর কম পেলে আমার কিন্তু চলবে না। যতই এটা ক্ষুদ্র জিনিস হোক, আমার ভোক্যাবুলারিটা আমাকে আরো স্ট্রং করতে হবে। কি ধরনের কোয়েশ্চেন আমরা পাবো সেটা আমরা একটু দেখবো। তার আগে পেডাগজিটা একটু আলোচনা করে নিই। এবার পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বলতে কি বুঝি? আমার একটা মাতৃভাষা আছে, ধরে নিলাম এখানে যারা আছে সবাই বাংলা মাতৃভাষা তাদের। এবার আমি যখন স্কুলে যাচ্ছি, ধরে নিলাম আমি একটা নতুন ভাষা শিখছি, ইংলিশ, এটা আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা টার্গেট ল্যাঙ্গুয়েজ আমি বলতে পারি। তো স্কুলে আমাকে টিচাররা কি করে শেখাবেন, এটা যেহেতু আমার মাতৃভাষা নয়, একটা ভাষা কি করে তার উপরে দক্ষতা অর্জন করব, এটা একটা সায়েন্টিফিক প্রসেস বলতে পারি। তো আমরা যেহেতু যারাই সিটেট বা আপার প্রাইমারি টেট অ্যাসপিরেন্ট, তারা ভবিষ্যতে শিক্ষক শিক্ষিকা হতে চায়, টিচার হতে চায়। তো একজন টিচার কি করে ভাষাটা শেখাবে একজন স্টুডেন্টকে, সেটাই বেসিক্যালি আমার পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। কি করে ভাষাটা ডেভেলপমেন্ট হবে, গ্রোথ হবে, সেটাই হচ্ছে পেডাগজি। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রথম একটা যে কোনো নতুন ভাষা আমি কি করে শিখবো, অ্যাকোয়ার করব, অ্যাকুইজিশন মানে সেখানে দক্ষতা অর্জন করব। প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, আমি যখন একটা ভাষাকে মাতৃভাষা হিসেবে শিখছি, আমি কিন্তু অতটাও ফোকাস করি না, মানে অজান্তেই অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস শিখে যাচ্ছি। ব্যাকরণ হোক, যেমন বাংলা ব্যাকরণ, সেটা একজন বাঙালির কাছে যতটা সহজভাবে আসবে, কোনো একজন বিদেশি সে যদি অনেক বয়সকালে বাংলাটা শিখতে চায়, আমি যেমন করে আমার ছোটবেলায় বাংলা শিখেছি সেভাবে সে শিখতে পারে না। সেম উইথ ইংলিশ, আমাদের ক্ষেত্রে ইংলিশ মাতৃভাষা নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমি যখন শিখবো, তার কি কি প্রিন্সিপালস আছে, কি কি রুলস অ্যান্ড রেগুলেশনস আছে ভাষাটা শেখার অ্যাজ এ টিচার, সেগুলো আমাকে জানতে হবে, তবে গিয়ে আমি একটা স্টুডেন্টকে সেই ভাষাটা শেখাতে পারবো। সেকেন্ড আমার হচ্ছে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। থার্ড ইজ রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ আ টুল। মানে একটা বাচ্চা সে যখন একটা ভাষা শিখবে, স্পিকিং অ্যান্ড লিসনিংকে সে কি করে ব্যবহার করবে। এবার যখন আমি ল্যাঙ্গুয়েজ বলছি, ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তখন আমাকে কিছুটা লিঙ্গুইস্টিক অ্যান্ড প্রিন্সিপালস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। There are 4 stages of learning the language, not just English language, of any language. They are LSRW. এটা সবসময় মনে রাখবে, কারণ সে তুমি সিটেটই দাও বা আপার প্রাইমারি টেট দাও, এখানে থেকে একটা কোয়েশ্চেন অবশ্যই পাবে। LSRW. L stands for listening, S stands for speaking, R stands for reading, and W stands for writing. Listening, speaking, reading and writing, যে কোনো ভাষা, সে যদি আমার মাতৃভাষাও হয়, প্রথমে একটা বাচ্চা একটা ভাষা কি করে শেখে, আমার আশেপাশে কি কথা হচ্ছে, যে বড়রা কি কথা বলছে সেটা আমি আগে শুনি, শুনে শুনে অভ্যস্ত হই, ক্যাপচার করি। তো আমার ফার্স্ট স্টেজ হচ্ছে লিসনিং। যে কোনো ভাষার দক্ষতা কম্পিটেন্সের 4টে স্টেজ আছে। বলা হয় যে কোনো একটা স্টেজও আমি জানি, একটা ভাষার হয়তো পুরোপুরি আমি বুঝি না, লিখতে পড়তে পারি না, কিন্তু আমি অ্যাটলিস্ট বুঝতে পারি, বলতে পারি, তাও আমি ওই ভাষাটা আংশিকভাবে জানি। তো ফার্স্ট ইজ লিসনিং, আফটার দ্যাট কামস স্পিকিং। প্রথমে আমি শুনে শুনে অভ্যস্ত হলাম, তারপরে আমি আস্তে আস্তে বলতে শিখছি, কথাটা বলতে শিখছি। তো মাই সেকেন্ড কম্পোনেন্ট অর সেকেন্ড স্টেজ ইজ স্পিকিং, দেন কামস রিডিং, তারপর আমি পড়তে শিখলাম, আর লাস্টে রাইটিং, তারপরে লিখতে শিখলাম। তো এখানে আমার লিসনিং আর স্পিকিং এর ওপরে বেশি জোর দেওয়া হয়েছে, কারণ এই দুটোই প্রথম স্টেজ। এই দুটোর রোল কি একটা ভাষা শেখার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের নেক্সট টপিক। নেক্সট কামস critical perspective
on the role of grammar in learning a language for communicating ideas verbally and in written form. Next আমার grammar, এখানেও grammar কতটা important, কারণ যে কোনো ভাষার গ্রামার বা ব্যাকরণ তার মানে ওই ভাষাটা সাইন্টিফিক্যালি ভাষাটার স্ট্রাকচার কি রকম হবে, ভাষাটার নিয়ম কি হবে সেটা ডিকটেট করে। তাই যে কোনো ভাষা শেখার জন্যই গ্রামারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা এখানেও আমার কম্প্রিহেনশনেও দেখছি গ্রামারের উপরে ফোকাস হচ্ছে, আর এখানেও গ্রামারের উপরে ফোকাস হচ্ছে। তো আজকে আমরা একটু গ্রামার নিয়ে আলোচনা করব। নেক্সট, চ্যালেঞ্জেস অফ teaching language in a diverse classroom, language difficulties, errors and disorders. Multilingualism, এই টার্মটার সাথে পরিচিত হয়ে থাকো, কারণ throughout your teaching career যারা যারা এখানে টিচার হতে চাও, এই মুহূর্তে ভারতবর্ষের এটা একটা বিশাল বড় পজিটিভ সেন্সেও নিতে পারো তুমি, নেগেটিভ সেন্সেও নিতে পারো চ্যালেঞ্জ, বিকজ নাওয়াডেজ মোস্ট অফ আওয়ার ক্লাসেস আর মাল্টিলিঙ্গুয়াল ক্লাসেস। মানে একটা ক্লাসরুমে হয়তো তুমি কল্পনা করো আমি একজন টিচার, সেখানে হয়তো ক্লাসে 50টা বাচ্চা আছে, মিনিমাম তুমি 3 থেকে 4 ধরনের আলাদা আলাদা ভাষা শুনতে পাবে। তারা কিন্তু আর অন্য কোনো ভাষা জানে না, যেহেতু তারা ছোট অনেকটাই, তারা নিজেদের মাতৃভাষাটাই বোঝে। এই মুহূর্তেই যদি আমি বলি একটা ইংলিশ মিডিয়াম স্কুলের কথা আমি বলছি, সেখানে ইংলিশটা কিন্তু টার্গেট ল্যাঙ্গুয়েজ, মানে ইংলিশটাই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। কিন্তু আমি সেখানে বাঙালি বাচ্চাও দেখছি, অনেক বাচ্চা আছে যারা হিন্দি মাতৃভাষা যাদের, বাচ্চারা তো ইংলিশটা পারবে না, আবার যাদের হিন্দি মাতৃভাষা তারা বাংলাও পারবে না। তো অ্যাজ আ টিচার আমার চ্যালেঞ্জটা কি ওখানে, মাল্টিলিঙ্গুয়াল ক্লাস, যেহেতু আমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, আমাকে ইংলিশে কথা বলতে হচ্ছে। যারা বাংলা ভাষা বাংলা বলে যে স্টুডেন্টরা, আমাকে কিন্তু তাদেরকেও বিষয়টা বোঝাতে হবে, আবার যারা হিন্দি ভাষা বলে আমাকে তাদেরকেও বোঝাতে হবে। এই বিভিন্ন ডাইভার্স ব্যাকগ্রাউন্ড, লিঙ্গুইস্টিক্যাল ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে যেসব বাচ্চারা আসছে, এই আর তারা একই ক্লাসরুমে পড়াশোনা করছে, এমন না যে আলাদা আলাদা ভাষার স্টুডেন্টদেরকে আমি আলাদা আলাদা ক্লাসরুমে বসাচ্ছি। তো এটা খুবই একটা ভালো জিনিস ইনক্লুসিভিটির জন্য। মানে আমাদের দেশে যেখানে এত এত ভাষা, আলাদা আলাদা ভাষায় মানুষ কথা বলে, সেখানে কোনো মানুষ শুধুমাত্র তার ভাষার জন্য যেন পিছিয়ে না পড়ে, সেটার দিকে লক্ষ্য দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু অ্যাজ আ টিচার এটা কিন্তু ভীষণ চ্যালেঞ্জের ব্যাপার, টিচারও সব ক্ষেত্রে কিন্তু সব ভাষা জানতে পারে না। তাই জন্য আমার কি কি চ্যালেঞ্জ আছে পড়ানোর জন্য, ফর টিচিং ইন আ ডাইভার্স ক্লাসরুম, যেখানে বিভিন্ন আলাদা আলাদা সামাজিক শ্রেণী থেকে স্টুডেন্টরা আসছে, আর তার ডিফিকাল্টি কি, সেখানে কি কি আমার অ্যাজ আ টিচার ভুল হতে পারে, এবং হোয়াট আর দ্য ডিসঅর্ডার্স। এটা ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিকস আন্ডার ইয়োর pedagogy of language development. Next কি, language skills। obviously আমার ল্যাঙ্গুয়েজের ওপরে কতটা দক্ষতা আছে সেটা তো যাচাই হবে। evaluating language comprehension and proficiency, speaking, listening, reading and writing। আমি বললাম the 4 stages of language proficiency. First is listening, then we have, মানে যদি অর্ডার ওয়াইজ যাই, ফার্স্ট কামস লিসনিং, দেন স্পিকিং, দেন রিডিং অ্যান্ড দেন রাইটিং। দেন টিচিং লার্নিং মেটেরিয়ালস, যেটাকে আমরা যারা যারা তোমরা আশা করি তোমরা যেহেতু আপার প্রাইমারি টেট অ্যাসপিরেন্ট অ্যান্ড সিটেট অ্যাসপিরেন্ট, তোমরা হয় বিএড নয় ডিএলএড করেছো, তো এই বিষয়টার সাথে তোমরা পরিচিত। টিএলএম, টিচিং লার্নিং মেটেরিয়াল। আমি অ্যাজ আ টিচার কি কি জিনিসের সাহায্য নিচ্ছি আমার লেকচারটা প্রপারলি স্টুডেন্টদের কাছে পৌঁছানোর জন্য, আমি এই বোর্ডটার সাহায্য নিচ্ছি, তো এটা দিস ইজ আ টিএলএম। আমি কি বইয়ের সাহায্য নিচ্ছি সেটাও আমার টিচিং লার্নিং মেটেরিয়াল, মানে পড়ানোর জন্য আমি কোন কোন সামগ্রীর ব্যবহার করছি, এগুলো সবটাই কিন্তু আমার টিচিং লার্নিং মেটেরিয়ালের মধ্যে পড়বে। আর লাস্ট হচ্ছে রেমিডিয়াল টিচিং। এবার একজন ভালো শিক্ষকের গুণ কি,
যে বাচ্চা খুব স্মার্ট সে তো নিজেই সব ক্যাচ করে নিচ্ছে, আমাকে তার জন্য বেশি খাটতে হচ্ছে না। কিন্তু হয়তো কোনো স্টুডেন্ট কোথাও প্রবলেম ফেস করছে, আমার কাজ কি সেই প্রবলেমটা আইডেন্টিফাই করে তাকে এক্সট্রা ক্লাস দেয়া, তার উপরে বেশি কেয়ার নিয়ে তাকে বোঝানো। তো এগুলো পড়বে রেমিডিয়াল টিচিং এর আন্ডারে। তো ল্যাঙ্গুয়েজ 2, এটা ল্যাঙ্গুয়েজ 2ই হোক বা 1ই হোক, that's not our concern, it's more or less same. When you are sitting for English language, be it language 2 or language 1, your syllabus will be the same. First you will have comprehension and next you will have pedagogy of language development. এবার বলো সিলেবাসটা তোমাদের কাছে এখন অবধি ক্লিয়ার কিনা, তাহলে আমি পরবর্তীতে এগোবো। কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে। এবার দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের আমি প্রিভিয়াস ইয়ার সিটেট থেকে সম্ভবত 2024-এর কোনো পেপার থেকে নেওয়া হয়েছে। সিটেট আর আপার প্রাইমারি টেট দুটোতেই কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্নটা অলমোস্ট সেম থাকবে। তো এবারে এখানে একটা প্যাসেজ আছে, যেহেতু প্যাসেজটা একটু বড় তাই জন্য এটা 3টে স্লাইডে দেখানো হয়েছে। এবারে যখন একটা জিনিস আমি তোমাকে বলবো, এটা তোমার ল্যাঙ্গুয়েজ 1-এর জন্যও প্রযোজ্য, ল্যাঙ্গুয়েজ 2-এর জন্যও প্রযোজ্য, সে বাংলাই হোক ইংলিশই হোক, কি করে আমি একটা প্যাসেজ পড়বো সেখানে কিন্তু আমার ট্রিকটা কি করে আমি কোয়েশ্চেনটা করব সেটা আলাদা হয়ে যায় না। বাংলার ক্ষেত্রেও যা হবে ইংলিশের ক্ষেত্রেও ঠিক একই জিনিস হবে। এবার আমি যেমন তোমাদের বললাম আমার কম্প্রিহেনশন থেকে আমি দুটো কোয়েশ্চেন পাবো, একটা আমার পোয়েম থাকবে আর একটা আমার ডেসক্রিপটিভ প্যাসেজ থাকবে। তো যখন আমি একটা ডেসক্রিপটিভ প্যাসেজ পাচ্ছি যেখানে আমার 3টে আলাদা আলাদা স্ট্যান্জা দিয়ে বলা আছে, তো আমার সেটা পড়তে সময় লাগবে। এবার আমি যদি একটা প্যাসেজকে বেশ কিছুটা, যেটা পড়তে সময় লাগবে 2বার 3বার পড়ে আনসার করতে যাই, তাহলে আমি দেখবো আমি কিছু কিছু কোয়েশ্চেন কিন্তু অ্যাটেম্পটই করতে পারবো না, টাইম ওভার হয়ে যাবে। তো এখানে আমি কি করে প্রশ্নটা করব দেখা যাক। ফার্স্ট আমি যেটা করব, প্রশ্নতে যাব। সিটেট এবং আপার প্রাইমারি টেটের যখন আমি কম্প্রিহেনশনের কোয়েশ্চেন করছি তখন দেখবে 2টো কি 3টে কোয়েশ্চেন, 6-7টা কোয়েশ্চেনের মধ্যে এমন থাকবে যেটা তুমি প্যাসেজ না পড়েই সলভ করতে পারবে। ট্রিকটা হচ্ছে যদি তোমার পোয়েম থাকে আর পোয়েমটা খুব বেশি বড় না থাকে, তো আমি সাজেস্ট করব আগে পোয়েমটা পড়ো তারপরে কোয়েশ্চেনে যাও। কিন্তু যদি বড় প্যাসেজ থাকে তখন কি করবে, আগে একবার চট করে কোয়েশ্চেনে চোখ বুলিয়ে নেবে। যদি তোমার প্যাসেজ না পড়ে কোয়েশ্চেনটা করা সম্ভব হয় তুমি অ্যাটেম্প্ট করো। তুমি কোয়েশ্চেনটা পড়লে কি হবে, মাথায় তোমার কি কি কোয়েশ্চেন আছে সেগুলো থাকবে। তারপর যখন তুমি পুরো প্যাসেজটা পড়ছো তুমি চট করে আন্ডারলাইন করে আইডেন্টিফাই করতে পারবে আমার কি কি কোয়েশ্চেন আছে। দ্বিতীয়বার প্যাসেজটা পড়ার প্রয়োজন পড়বে না। তা না হলে কি আমি একবার জাস্ট প্যাসেজটা কৌতূহলের বশে পড়ছি, দিয়ে কোয়েশ্চেন পড়ছি, আবার আমাকে প্যাসেজে যেতে হবে। সেক্ষেত্রে আমার সময়টা অনেক বাঁচবে যদি আমি আগেই কোয়েশ্চেনগুলো দেখে নিই। যেমন দেখি একটা প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজটা আমরা আগে কোয়েশ্চেনগুলো পড়ে নিই, তারপর গিয়ে প্যাসেজটা পড়ব। The underlined word in the phrase this quaint hill station brings solace implies, এই প্রশ্নটার মানে কি? কারণ তোমরা আপার প্রাইমারি টেটই দাও আর সিটেটই দাও, হ্যাঁ এই এক্সাক্ট প্রশ্নটা থাকবে না কিন্তু প্যাটার্নটা কিন্তু সেমই থাকবে। তাই এই প্রশ্নটা দিয়ে আমি বোঝাতে চাইছি যে কি রকম কোয়েশ্চেন তোমরা পেতে পারো। এটার মানে কি, এই যে আন্ডারলাইন ওয়ার্ড আছে সোলেস ইন দ্য ফ্রেজ দিস কোয়েন্ট হিল স্টেশন ব্রিংস সোলেস, মানে এই হিল স্টেশনটা সোলেস আনছে। ইমপ্লাইজ মানে মোদ্দা কথা, সোলেস মানে কি, ইট মেক্স ইউ ব্রেথলেস, it makes you visit the place year after year, it evokes curiosity, না it brings peace and comfort. আমি যেমন শুরুতেই বললাম vocabulary is important, যতই আমি
প্যাসেজ পড়ে নিই, আমার যদি এই ওয়ার্ডের মানে জানা থাকে প্যাসেজও পড়ার দরকার নেই, আমি ডাইরেক্ট আনসার করতে পারবো যে ইট ব্রিংস পিস অ্যান্ড কমফর্ট। সোলেস মানে কি? যেটা আমার মনে শান্তি এনে দিচ্ছে, আরামদায়ক যেটা আমার জন্য, দ্যাট ইজ সোলেস। তার মানে আমি কোয়েশ্চেন, আমার প্যাসেজ না পড়েই একটা কোয়েশ্চেন আমি অলরেডি অ্যাটেম্প্ট করে ফেলেছি। নেক্সট, আইডেন্টিফাই দ্য parts of speech of the underlined words in the given sentence. Fabulous sunrises and stunning sunsets leave the visitors awestruck. এক্ষেত্রে দুটো আন্ডারলাইন করা আছে, সানরাইজ আর অস্ট্রাক। এই দুটো কোন পার্টস অফ স্পিচ? যেমন বললাম হোয়াট আর দেয়ার ইন পার্টস অফ স্পিচ, আমার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, এগুলো সব পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। তা আমার গ্রামার জানা থাকলে আমার এটার জন্যও কিন্তু প্যাসেজ পড়তে হবে না, আমি আগেই দেখছি। দিস ইজ সানরাইজ কি? সানরাইজ ইজ আ noun and awestruck it is an adjective. It is defining the quality of the visitors. Visitors দের অবস্থানটা বা তাদের ইমোশনটা বোঝাচ্ছে। সো noun and adjective. এইবারে একবার কোয়েশ্চেন গুলো দেখে নিই। which one of the following scenic views is not found in নেতারহাট? একটা জিনিস আমার মাথায় ফট করে ক্লিক করলো যে যখন প্যাসেজটা পড়বো এটা দেখতে হবে কি কি সিনিক বিউটিজ আমার আছে। প্রেজ হাসল অ্যান্ড বাসল অফ সিটিজ ইমপ্লাইজ, এটার জন্য আমাকে কিন্তু আমার কম্প্রিহেনশনটা পড়তে হচ্ছে না। হাসল অ্যান্ড বাসল মানেটা কি? বিজি অ্যান্ড নয়েজি সিটিজ, যেখানে খুব আওয়াজ, গাড়ি ঘোড়ার, খুব ব্যস্ততা, শহুরে জীবন, সেটাকে হাসল অ্যান্ড বাসল বলছে। তো আমার যদি ভোক্যাবুলারি স্ট্রং হয়, আমার যদি জানা থাকে প্রপারলি ভাষাটা, তাহলে আমি কিন্তু প্যাসেজটা না পড়েই আরেকটা আনসার করে দিলাম, বিজি অ্যান্ড নয়েজি সিটিজ। রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস, তো এই ক্ষেত্রে আমাকে প্যাসেজটা পড়তে হবে। আবার আরেকটা, কমপ্লিট দ্য গিভেন ওয়ার্ডস অ্যানালজি। একটা বললাম পার্টস অফ স্পিচ আসবে, সিনোনিম, অ্যান্টোনিম। এই অ্যানালজি, অ্যানালজি মানে কিন্তু কম্প্যারিজন। কোনো একটা শব্দকে আমি আরেকটা শব্দের সাথে কম্পেয়ার করছি, তুলনা করছি। তো কি হবে এখানে? হয় সিনোনিম পাবো, নয় অ্যান্টোনিম পাবো, মানে সমার্থক শব্দ, তা নাহলে একদম অপোজিট মিনিং। এক্ষেত্রে দেয়া আছে গর্জিয়াস আর বিউটিফুল। গর্জিয়াসের সাথে যদি বিউটিফুল যায়, তাহলে ট্র্যাঙ্কুইলের সাথে এই চারটের মধ্যে কোন ওয়ার্ডটা যাবে? গর্জিয়াস আর বিউটিফুল আমি বলতে পারি সমার্থক, সিনোনিম। তাহলে ট্র্যাঙ্কুইলের সাথে আমার পিসফুল যাবে। The sunrise point offers visitors a breathtaking view of, মানে এই প্যাসেজের মধ্যে কোনো একটা সানরাইজ পয়েন্ট আছে যেটা অফার্স ভিজিটার্স আ ব্রেথটেকিং ভিউ অফ, প্যাসেজটা পড়ে আমাকে দেখতে হবে। এটার জন্য আমাকে প্যাসেজ পড়তে হবে। অ্যাজ মেনশনড ইন প্যারা 1, the quaint hill station Netherhart gives peace and calm to the visitors because, তাই লাস্ট কোয়েশ্চেন। তো এবার আমরা প্যাসেজটা একটু পড়ে নিই। সারাউন্ডেড বাই, আর একটা জিনিস যেটা আমি বলবো, যখনই আমি একটা এরকম বড় প্যাসেজ অ্যাড্রেস করছি, যদি পরীক্ষা সিবিটিতে হয় তাহলেও বলবো আমাদের রাফ শিট তো দেয়া হয়, যেই টার্মগুলো ইম্পর্টেন্ট সেগুলো হয় ওএমআর শিট, কোয়েশ্চেন পেপার হাতে থাকলে আন্ডারলাইন করো, আর যদি না থাকে সিবিটিতে পরীক্ষা হয় তাহলে রাফ পেপারে কিন্তু ইম্পর্টেন্ট টার্মগুলো নোট করতে থাকো। কারণ আমার টার্গেট কি, আমি যাতে একবার প্যাসেজটা পড়েই আনসার করতে পারি, দ্বিতীয়বার আমাকে পড়তে না হয়, তাহলে আমার সময়টা কম নষ্ট হবে। সারাউন্ডেড বাই ভার্ডেন্ট ফরেস্টস, ন্যাচারাল স্প্রিংস, মানে
ফরেস্ট আছে, ন্যাচারাল স্প্রিং আছে অ্যান্ড ব্লু হিলস। নেতারহাট ইজ ঝাড়খণ্ডস বেস্ট কেপ্ট সিক্রেট, মানে আমি বুঝতে পারছি কোনো একটা স্পটের কথা বলা হচ্ছে, টুরিস্ট স্পট, যেটা তার ন্যাচারাল বিউটির জন্য ফেমাস। এটা ঝাড়খণ্ডে অবস্থিত and the place is named Netarhat. Located in the district of Latehar at a distance of about 151 km from the capital city of Ranchi. আমি যদি আন্ডারলাইন করতে থাকি কি পয়েন্টগুলো, কোয়েশ্চেন পড়লে আমি আনসার আইডেন্টিফাই করতে পারবো, আমাকে দ্বিতীয়বার পড়তে হবে না। This quaint hill station brings solace and gives visitors much deserved refuge from the hustle and bustle of cities, মানে শহুরে জীবন থেকে আমরা ক্লান্ত হয়ে পড়ি, এই হিল স্টেশনটা তার থেকে আমাদের শান্তি এনে দেয় মনের মধ্যে। It is located at an altitude of 3696 feet, তার মানে উচ্চতা, হিল স্টেশনটার উচ্চতা এত 3696 feet, allowing people to enjoy magnificent views, মানে এখান থেকে সিনারিটা, ভিউটা খুব সুন্দর আসে। ফ্যাবুলাস সানরাইজেস, মানে খুবই সুন্দর সূর্যোদয়, অ্যান্ড স্টানিং সানসেটস, আর তেমনি সুন্দর সূর্যাস্তের সিন আমরা দেখতে পাই। লিভ দ্য ভিজিটার অস্ট্রাক, মানে যারা ওখানে যায় ভিজিটার্স, তারা এক কথায় বাকরুদ্ধ হয়ে যায়, কিছু বলার ক্ষমতা হয় না। এক্সপ্লোর দ্য সাররিয়াল বিউটি, মানে ওখানে সৌন্দর্যটা সত্যি বলে মনে হয় না। of this beautiful place, also known as Queen of Chota Nagpur, and return refreshed and rejuvenated, মানে এই জায়গাটাকে ছোটা নাগপুরের কুইন বলা হয়, অ্যান্ড ওখান থেকে ফিরে আসে মানুষ ফ্রেশ হয়ে আর নতুন উদ্যোগ নিয়ে। ফার্স্ট প্যারা হলো। সেকেন্ড, with its shimmering waters, sparkling reflections, মানে ওখানের জলটা খুবই পরিষ্কার বলা যেতে পারে। Sparkling reflections, cool air and breathtaking scenery, Netarhat Lake offers serenity to its visitors. নেতারহাটে যেমন হিল আছে তেমনি একটা লেকও আছে, আর সেখানে জল এত পরিষ্কার। It offers serenity to its visitors. It is an ideal spot for picnics, এখানে পিকনিকও হয়, and the lake's tranquil waters tempt you to go boating as well, মানে যারা আসে পর্যটকরা তারা এখানে বোটিং করতেও খুব ভালোবাসে। Get closer to nature with the most beautiful forests in Jharkhand and the pine forest, মানে জায়গাটা এতটাই সুন্দর, আমরা দেখতে পাচ্ছি যে হিল স্টেশন, এটা একটা লেকও আছে, আবার একদিকে ফরেস্টও আছে। Pine forests. Netarhat with its pretty lakes, shady valleys, অবশ্যই হিল থাকলে ভ্যালি তো থাকবেই, mountain villages and thick evergreen forests filled with gorgeous pine trees provides a panoramic scene to the visitors. The pine forests surrounded by mists in winter make any traveler feel as though they have been transported to another world entirely, মানে জায়গাটা এতই সুন্দর পর্যটকদের মনে হয় যে আমরা অন্য একটা দেশে বা অন্য একটা পৃথিবীতে চলে এসেছি। সেকেন্ড প্যারা। এবার থার্ড, the most well known location is the sunrise point, যেমন দার্জিলিং এ টাইগার হিল আছে তেমনি এখানকার সব থেকে ফেমাস পয়েন্ট হচ্ছে সানরাইজ পয়েন্ট, which offers a spectacular view of the sun rising, মানে এখান থেকে আমরা সূর্যোদয়টা একদম দেখতে পারি কাছ থেকে। that resembles an oil painting, মনে হয় যেন আমরা একটা পেন্টিং দেখছি। Visitors cannot help but be struck by the sun's rays as they emerge from valleys covered in lush vegetation and cluster of tall trees. The most picturesque view of the sunrise is visible from Hotel Prabhat Bihar, মানে একটা হোটেল আছে যার নাম প্রভাত বিহার, সেখান থেকে এই ভিউটা খুব সুন্দর দেখা যায়। Situated 17 kilometers from Bajarhat. Netarhat certainly is a perfect gateway in the heart of nature.
guest houses provide cozy accommodation and a heavenly dining palette to its visitors. এবারে এইখানে পড়তে আমাকে, আমি দেখতে পাচ্ছি যে আমার অনেকটা সময় লাগছে, কিন্তু এই জিনিসটাই আমাকে ওখানে কয়েক মিনিটের মধ্যে করতে হবে। এবার হাউ উইল আই ডু দ্যাট? উইথ প্র্যাকটিস। যেমন বললাম, এই রকম বড় প্যাসেজ হলে আগে কুইকলি কোয়েশ্চেনগুলো একবার পড়ে নেবে, যেগুলো আনসার করা সম্ভব হবে আনসার করবে, দিয়ে প্যাসেজে যাবে আন্ডারলাইন করে করে কি টার্মস গুলো, যাতে আমাকে দ্বিতীয়বার পড়তে না হয়। এবারে যে কোয়েশ্চেনগুলো বাকি ছিল সেগুলো আমরা একটু দেখে নিই। Which one of the following scenic views is not found in নেতারহাট? মানে কোন ভিউটা নেতারহাটে পাওয়া যায় না? এই নট ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। রেফিউজি ক্যাম্পস, বিউটিফুল সানরাইজেস অ্যান্ড সানসেটস, ক্লাস্টার অফ টল পাইন ট্রিজ, scintillating views of sunrise। আমরা সানরাইজও দেখতে পাই, আমরা ফরেস্টও দেখতে পাই, আমরা সানসেটও দেখতে পাই, কিন্তু কোথাও কোনো রেফিউজি ক্যাম্পের মেনশন ছিল না, তাই এগুলো সব রং আনসার, যেহেতু নট বলেছে। আমার অপশন 1 রেফিউজি ক্যাম্পটা রাইট আনসার হবে। এইভাবে আমাকে পড়তে হবে, আমি যাতে একটা রিডিং এই কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করতে পারি। নেক্সট দ্য ফ্রেজ, এটা হয়ে গেছে। Read the following statements. Netarhat is located at a height of 3696 feet. It is referred to as the Queen of Chota Nagpur, and Netarhat is blessed with verdant banyan forest. এইখানেই আমি বলবো যে যখনই পড়বে একবার পড়বে, কিন্তু কেয়ারফুলি পড়বে। এটা is correct. Height of 3696 feet is referred to as Queen of Chota Nagpur. This is also correct. But forest তো আছে, কিন্তু banyan forest কি আছে? It is blessed with pine forest. তো banyan হবে না, সেক্ষেত্রে আমার অপশন সি হবে না। তো এখানে কি হবে? A and B are correct and C is incorrect. Option 3. আমার A আর B correct statement, কিন্তু option C is incorrect. Next, এটা হয়ে গেছে। The sunrise point offers visitors a breathtaking view of the sunrise and oil painting, lush vegetation, and both 1 and 3. তো এক্ষেত্রে আমার option 4 হবে, both 1 and 3. I can see the sunrise also and I can see the lush vegetation also. So my option 4 is the correct answer. এইভাবে আমাকে এক্সামিনেশনে কোয়েশ্চেনটা সলভ করতে হবে। আর কম্প্রিহেনশনে হ্যাঁ, আমরা ক্লাসে গ্রামাটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা পার্টস অফ স্পিচ ধরে নাউন কি, তারপরে কনজাংশন কি, অ্যাডভার্ব কি, যদিও আমরা জানি তবুও প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট, নতুন করে এগুলো পড়তে পারি যাতে এই ধরনের কোয়েশ্চেন আমরা অ্যাটেম্প্ট করতে পারি। বাট কম্প্রিহেনশনে গ্রামারটা আর ভোক্যাবুলারিটা শেখা ছাড়া আর খুব একটা বেশি কিছু নেই। তারপরে আমাকে রিপিটেড প্র্যাকটিস করে যেতে হবে যাতে আমি ফুল মার্কস অ্যাটেম্প্ট করতে পারি, কারণ ল্যাঙ্গুয়েজ পোর্শন খুব একটা কঠিন না। টার্গেট রাখতে হবে আমি যেন 30-তে 30 এখানে স্কোর করতে পারি, বিকজ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আমরা জানি যে প্রত্যেকটা কোয়েশ্চেন, প্রত্যেকটা নাম্বারই কিন্তু আমাদের কাছে ম্যাটার করে। আরেকটা কোয়েশ্চেন, as mentioned in para 1, the quaint hill station Netarhat gives peace and calm to visitors because এই জায়গাটা ভিজিটরদের, পর্যটকদের শান্তি দেয়। কেন? They can be away from hectic city life. They can go fishing in the lake waters. They can enjoy train rides. না, they can go paragliding from hilltops. এখানে আমার অপশন 1, শহুরে ব্যস্ত জীবনের থেকে দূরে গিয়ে পর্যটকরা শান্তি পায়, এটা আমার কারেক্ট অপশন। বাকি তিনটে কোথাও কিন্তু প্যাসেজে মেনশন নেই। আর আমার যে জিনিসটা প্যাসেজে মেনশন নেই এইটা মাথায় রাখবে, সেটা কমন সেন্স দিয়ে ঠিক বলে মনে হলো সেটা আমার এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে না। তাই যে মাছ ধরি আর ট্রেন রাইড এনজয় করি আর প্যারাগ্লাইডিং করি
এই ক্ষেত্রে আমার এটা কারেক্ট আনসার, হেকটিক সিটি জীবন থেকে দূরে গিয়ে শান্তি পাওয়া। এবার একটা পোয়েম, ঠিক এক্সামে যেমন প্যাটার্ন থাকবে, আমার একটা প্রোজ পাবো কম্প্রিহেনশনে, তেমনি আমি একটা পোয়েমও পাবো। এই পোয়েমটা আমি কিন্তু তোমাদের আগের বারের টেট পরীক্ষা 2016 সালে সম্ভবত যেটা হয়েছিল সেখান থেকে দিয়েছি। এবার পোয়েমের ক্ষেত্রে যেটা আমি করব, ডাইরেক্ট কোয়েশ্চেনে না গিয়ে, কারণ যত আমার গ্রামাটিক্যাল প্রশ্ন আছে সেগুলো কিন্তু আমার প্রোজ থেকেই আসার সম্ভাবনা বেশি। পোয়েম থেকে ডাইরেক্ট পোয়েমেরই কোয়েশ্চেন আসবে, সেখানে বিনা টেক্সট পড়ে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করার সম্ভাবনাটা কম, তাই পোয়েমের ক্ষেত্রে আগে টেক্সট পড়ব। Futility moves him into the sun. ও, পোয়েমের নাম কিন্তু ফিউটিলিটি, এটা ইগনোর করো, এখান থেকে পোয়েমটা স্টার্ট হচ্ছে। Move him into the sun, gently its touch awoke him once. ওকে, সূর্যের সামনে নিয়ে যাও, gently its touch awoke him once, মানে সূর্যের টাচ, সূর্যের ছোঁয়া ওকে একবার এর আগে জাগিয়ে তুলেছিল। মানে আমাকে ইনার মিনিং জেনে কাজ নেই, পোয়েম পড়ছি, আগে দেখতে হবে আক্ষরিক অর্থটা কি, লিটারাল মিনিংটা আগে আমি জানবো, তারপরে আমি ওর ইনার মিনিং নিয়ে ভাবনা চিন্তা করব। At home whispering of fields unsown, যে সব মাঠ ঘাটে চাষ হয়নি বাড়িতে যেন তারা সব ফিসফিস করে কথা বলছে। Always it awoke him even in France, যখন ফ্রান্সে ছিল তখনও সূর্যের রশ্মি কিন্তু ওকে জাগিয়ে তুলতো। Until this morning and this snow, মানে আজ সকাল পর্যন্ত তাই হতো। বুঝতে পারছি এখানে কিছু একটা সাসপিশিয়াস ঘটেছে। যে ব্যক্তি কাল অবধি সূর্যের রশ্মিতে সাড়া দিত, সে জেগে উঠতো, আজ কোনো কারণে সে উঠছে না, এটা মৃত্যুও হতে পারে, কারণ চিরন্তন ঘুমকে আমরা মৃত্যু বলে থাকি। ইংলিশে যে প্যাসেজটা আমি পাচ্ছি, সে পোয়েমই হোক প্রোজই হোক, মানেটা কি, ভাষাটা আমাকে ভালো করে জানতে হবে, সে ল্যাঙ্গুয়েজ 1ই হোক বা ল্যাঙ্গুয়েজ 2ই হোক। If anything might rouse him now, কিছু যদি ওকে এখন জাগিয়ে তুলতে পারে, the kind old sun will know, এটা একমাত্র কিন্তু সূর্যই জানে যে কি করে তাকে আবার জাগিয়ে তোলা যাবে। Think how it wakes the seeds, ভাবো সূর্য কি করে একটা বীজকে জাগিয়ে তোলে, বীজকে অঙ্কুরিত করে গাছে, তাহলে সে নিশ্চয়ই জানবে যে এই ব্যক্তিকে আবার কি করে জাগিয়ে তোলা যাবে। Woke once the clays of a cold star, মৃত্যু কি করে মানুষের শরীরকে চিরকালের জন্য ঠান্ডা করে দেয়, তাহলে একদিন কিন্তু এই ক্লে মানুষের শরীর হয় যে মাটি দিয়ে তৈরি, এই মাটির শরীর যেটা ঠান্ডা হয়ে গেছিল একদিন কিন্তু সেটা জেগেছিল এই সূর্যের রশ্মি দিয়ে। Our limbs so dear achieved, our sides full nerved still warm, too hard to stir. এখন আমরা বুঝতে পারছি যে মানুষটা হয়তো মারা গেছে, তার শরীর এখনো গরম, কিন্তু সে কোনো সাড়া শব্দ দিচ্ছে না, হৃদস্পন্দন আর হচ্ছে না। Was it for this the clay grew tall? এইটার জন্যই কি মাটির মানুষের শরীরটা এত লম্বা হয়েছে, এত বড় হয়েছে? Or what made fatuous sunbeams toil to break earth's sleep at all? এতদিন সূর্যের রশ্মি কি বেকার এত পরিশ্রম করেছে এই মাটির শরীরটাকে ঘুম থেকে জাগিয়ে তোলার জন্য? মানে বুঝতে পারছি এটা কিন্তু খুব একটা খুশির আনন্দের কবিতা নয়, কোথাও কেউ মারা গেছে, কিছু একটা ঘটেছে। এবার এইটুকু জানা নিয়েই দেখি কি কি কোয়েশ্চেন এসছে আমার। The poet urges to move him into the sun because, মানে যে লেখক যিনি কবিতা লিখেছেন তিনি কি বলছেন, কেন ওকে এই ব্যক্তিকে সূর্যের কাছে নিয়ে যেতে বলছেন? বিকজ
it is warm, it woke him once earlier, it is daytime, না it will ease his pain. চারটে অপশন আছে, এক্ষেত্রে আমার অপশন বি কিন্তু কারেক্ট হবে, বিকজ পোয়েমে মেনশন আছে it woke him once earlier. দেখো its touch awoke him once, এর আগেও একবার সূর্যের রশ্মি তাকে জেগে উঠতে সাহায্য করেছিল। তো এইভাবে কিন্তু আমাকে কেয়ারফুলি প্যাসেজটা পড়তে হবে কোয়েশ্চেনের আনসার করার জন্য। The sun always woke him in France. আমার পোয়েমেই আছে কোন শহরের কোন দেশের নাম আছে, ফ্রান্সের নাম আছে। তো ইংল্যান্ড না, ইন্ডিয়া না, ইটালি না, এখানে আমার কারেক্ট আনসার ফ্রান্স হবে। Was it for this the day grew tall is an example of. Now এখানে আমরা দেখতে পাচ্ছি ফিগার অফ স্পিচ ইজ ইম্পর্টেন্ট। যেমন আমি আমার গদ্য থেকে ডাইরেক্ট গ্রামার কোয়েশ্চেন পাবো, পার্টস অফ স্পিচ পাচ্ছি, সিনোনিম অ্যান্টোনিম পাচ্ছি, ভোকাবুলারি কোয়েশ্চেন পাচ্ছি, তেমনি আমার পোয়েম থেকে কিন্তু আমি ফিগার্স অফ স্পিচ পাচ্ছি। আমার মেটাফর, সিমিলি, আরো যত ধরনের ফিগার্স অফ স্পিচ আছে আমি এখান থেকে সেটা পাচ্ছি। এবার পোয়েমের এই লাইনটা was it for this day, for this the day grew tall, এটা কোন ফিগার অফ স্পিচ হবে? তার মানে আমি এটা বুঝতে পারছি যে যেই ফিগার অফ স্পিচ গুলো কমন, অ্যাটলিস্ট আমার 25 থেকে 30টা ফিগার অফ স্পিচ আছে যেগুলো এক্সামে আসতে পারে, সেগুলো প্রত্যেকটার বিষয়ে আমাকে ভালো করে পড়তে হবে। তো এখানে কি কি অপশন আছে? আই হ্যাভ মেটাফর, মেটনিমি, কাইজমাস না অ্যালিটারেশন। এই পার্টিকুলার লাইনটা কোন ফিগার অফ স্পিচ হবে? মেটাফর, মেটনিমি, কাইজমাস, alliteration. Was it for this the day grew tall? alliteration হবে না, metaphor হবে না, it can be metonymy. এবার আমাদের ডিটেলসে দেখতে হবে যে কোনটা কোন ফিগার্স অফ স্পিচ। আমি আজকে ফিগার্স অফ স্পিচের ডিটেলসে যাব না, কারণ তার জন্য অন্য ক্লাস লাগবে। আমি জাস্ট তোমাদের বোঝাতে চাইছি প্যাটার্নটা কোয়েশ্চেনের কেমন আসবে আর আমাকে কোন কোন এরিয়া থেকে কি কি টপিক পড়তে হবে। এটা একটা ক্লাসে ক্লিয়ার হয়ে গেলে তখন আমরা প্রত্যেকটা টপিক নিয়ে ডিটেলসে আলোচনা করতে পারবো। আরেকটা সেম, what made fatuous sunbeams toil is an example of which figure of speech? This will be personification. Now এই মেটাফর, দেন অ্যালিটারেশন, পার্সনিফিকেশন এগুলো কিন্তু সহজ। মেটনমি, সিনেকডকি এগুলো বোঝাতে যথেষ্ট সময় লাগবে বলে আমি আরো এর ভেতরে যাচ্ছি না। পার্সনিফিকেশন আমরা মোটামুটি সবাই জানি যে যখন একটা হিউম্যান কোয়ালিটি মানে মানুষ বা যে কোনো লিভিং বিং এর কোয়ালিটি, মানে একটা প্রাণী, সে নিঃশ্বাস নিতে পারে, তার ইমোশন আছে, কাঁদতে পারে, হাসতে পারে, পরিশ্রম করতে পারে, সেটা যখন আমি একটা সেই কোয়ালিটিটা নন লিভিং থিং মানে জড়বস্তুর ওপরে দিয়ে দিই তখন সেটা পার্সনিফিকেশন হয়ে যায়। সানবিম, সূর্যের রশ্মি কি পরিশ্রম করতে পারে মানুষের মতো বা অন্য কোনো একটা প্রাণীর মতো? তাই ইট উইল বি পার্সনিফিকেশন। এই ধরনের প্রশ্ন পোয়েম থেকে আমরা আশা করতে পারি। The general tone of the poem can be described as, প্রথমেই বললাম পোয়েমের টোনটা কি, চারটে অপশন আবার আমার আছে। স্যাড অ্যান্ড ট্র্যাজিক, ফুল অফ মার্ট, মার্ট মানে কি? আনন্দ, কখনোই না স্যাটাইরিক্যাল না হিউমারাস, হিউমারও নেই এখানে, স্যাটায়ারও নেই। এখানে আমার অপশন এ হবে স্যাড অ্যান্ড ট্র্যাজিক। যেহেতু পোয়েমটা একটা মৃত্যুর কথা বলছে সেহেতু এখানে স্যাড অ্যান্ড ট্র্যাজিক, পোয়েমটা দুঃখের। The meaning of the line woke once the clays of a cold star is, মানে এই লাইনটার মানেটা কি? Broke the cold star into pieces, brought life into the cold planet now called Earth, made the clay of the planet, made a cold star warm. একটা ঠান্ডা
স্টারকে কি গরম করেছিল, নাকি সেটাকে ভেঙে দিয়েছিল টুকরো টুকরো হয়ে, নাকি মেড দ্য ক্লেজ অফ দ্য প্ল্যানেট? না, পোয়েমটাতে আমরা দেখব এই লাইনটার মেনশন আছে, ব্রট লাইফ ইনটু দ্য কোল্ড প্ল্যানেট নাও কল্ড আর্থ। একটু আমি পোয়েমটাতে আবার যাচ্ছি, দেখো। Until the morning this slow, if anything might rouse him now, the kind old sun will know. Think how it wakes the seeds, woke once the clays of old star. এই লাইনটা, একদিন কিন্তু it woke the clays of a cold star. So this will be my answer. Brought life into the cold planet now called Earth. এই যাকে আর জাগিয়ে তোলা যাচ্ছে না তার মধ্যেও প্রাণ সঞ্চয় করছিল, প্রাণ ফিরিয়ে আনছিল, আর এই পৃথিবীতেও প্রাণ ফিরিয়ে আনছিল। সূর্যের রশ্মি ছাড়া পৃথিবীতে প্রাণ কখনোই সম্ভব নয়। তো in this case option B is the right answer. If anything is capable of awakening him, it is, কারোর যদি এখন ক্ষমতা থাকে ওকে জাগিয়ে তোলার, তাহলে সেটা কে? The sun alone knows. কারণ লেখক সেটা জানেন না, শুধুমাত্র একমাত্র সূর্যই জানে যে কোনো উপায় আছে কিনা তাকে আবার জাগিয়ে তোলার। তো এই ক্ষেত্রে আমার অপশন বি কারেক্ট আনসার হবে। তো এইভাবে আমি তোমাদের দুটোরই একটা করে এক্সাম্পল দিলাম, বোথ প্রোজ অ্যান্ড পোয়েট্রি, যাতে তোমাদের মাথায় কনসেপ্টটা ক্লিয়ার হয় যে আমি কম্প্রিহেনশন থেকে কি রকম কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি, আর সেইভাবেই আমাকে কিন্তু প্রস্তুতিটা নিতে হবে, প্র্যাকটিসটা করতে হবে। তাহলে কম্প্রিহেনশন কি বোঝা গেছে? কারোর কোনো প্রশ্ন আছে? হ্যালো, ওকে, ঠিক আছে। তাহলে একটু আমরা পেডাগজিতে যাই, মানে ল্যাঙ্গুয়েজ বেসড কোয়েশ্চেনে যাই, দেখি কি কি আমাদের পড়তে হতে পারে এখানে। Which one of the following is not a characteristics of a language? এখানে কিন্তু যদিও ইংলিশ বলছি, এগুলো কিন্তু আর জেনারেল রুলস ফর অল ল্যাঙ্গুয়েজ, নট জাস্ট ফর ইংলিশ, বাংলা, হিন্দি, ফ্রেঞ্চ, উর্দু, তামিল, মানে পৃথিবীতে যত ভাষা আছে সব ক্ষেত্রেই কিন্তু এগুলো অ্যাপ্লিকেবল। কিন্তু আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ যখন আমরা পড়বো, এগুলো দে আর দেয়ার ইন আওয়ার সিলেবাস। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই চারটে স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্ট সত্য? ল্যাঙ্গুয়েজ ইজ সোশ্যাল। অবশ্যই ল্যাঙ্গুয়েজ ইজ সোশ্যাল। আমাদের যে কোনো ভাষা তার ব্যাকরণই যথেষ্ট নয়, তার সামাজিক একটা গুরুত্ব আছে, মানে একটা ভাষার সাথে সমাজের একটা সম্পর্ক আছে। মানে আমার একটা পার্টিকুলার কথার কিন্তু বহু রকমের মানে হতে পারে, সেগুলোর কোনো ব্যাকরণে মাহাত্ম্য না থাকলেও হয়তো সামাজিক দিক দিয়ে মাহাত্ম্য আছে। তো সেই জন্য ল্যাঙ্গুয়েজ ইজ ডেফিনেটলি সোশ্যাল। ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেমেটিক, ডেফিনেটলি। লিঙ্গুইস্টিক যেটা আমরা বলি ইংলিশে, ইট ইজ আ সিস্টেমেটিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। আর কোনো কিছুর সিস্টেমেটিক স্টাডি মানেই সায়েন্স। তো ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেমেটিক। ল্যাঙ্গুয়েজ ইজ স্ট্যাটিক। ল্যাঙ্গুয়েজ ইজ নেভার স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি? যেটা থেমে গেল। ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ ডাইনামিক, সব সময় চলছে। যে কোনো ভাষা, আমি যদি ইংলিশ ভাষাকে নিয়ে এক্সাম্পল দিই, যারা লিটারেচারের স্টুডেন্ট, ইংলিশ লিটারেচারে, তারা এটা বেশি ভালো জানবে যে আমার 500 বছর আগে আমি যে ইংলিশটা ব্যবহার করতাম, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেই ভাষা, সেই ইংলিশটা আমি ব্যবহার করি না। দিস ইজ সেম উইথ বাংলা। 500 বছর আগে যে বাংলা ভাষাটা ব্যবহার হতো আর এখন যে ভাষাটা ব্যবহার হচ্ছে, সেগুলোর মধ্যে ডিফারেন্স থাকবেই। কিছু কিছু শব্দ যেগুলো আগে চলতো এখন আর চলে না, বিলুপ্ত হয়ে গেছে। আর কিছু কিছু শব্দ যেগুলো আগে ছিল না, সেগুলো সব সময় নতুন অ্যাড হচ্ছে আমার ভাষাতে। তো ভাষা ইজ নেভার স্ট্যাটিক, ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ ডাইনামিক। এখানে যেহেতু নট বলেছে, উই হ্যাভ টু বি কেয়ারফুল। যে কোনো কোয়েশ্চেনে যদি আমার নট থাকে, আমার কিন্তু রং অপশনটাই কারেক্ট হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক। সিম্বল যে কোনো একটা, ধরো এ বি সি ডি, আমার পুরো ল্যাঙ্গুয়েজ চাই, বা অ আ ক খ, এগুলো সবটাই সিম্বল।
তো ডেফিনেটলি ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক। তো এই ক্ষেত্রে আমার অপশন 3টাই কারেক্ট, যেহেতু ল্যাঙ্গুয়েজ কখনো স্ট্যাটিক হতে পারে না, ল্যাঙ্গুয়েজ ক্যান নেভার বি স্ট্যাটিক, ইট ইজ অলওয়েজ ডাইনামিক। তাই আমার অপশন 3টাই রাইট আনসার। তার মানে একটা জিনিস বুঝলাম যে একটা ভাষার কি কি চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে পারে, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ ল্যাঙ্গুয়েজ, আই নিড টু নো দ্যাট, সেটা আমাকে জানতে হবে ভাষার কি কি চারিত্রিক বৈশিষ্ট্য আছে। নেক্সট, Subhash, a teacher of class 8, regrets language assessment generally does not give importance to receptive skills. What does he mean by receptive skill? তো একজন টিচার তিনি দুঃখ করছেন যে আমাদের যে 4টে স্টেজ আছে ল্যাঙ্গুয়েজ লার্নিং এ, তার মধ্যে রিসেপটিভ স্কিলগুলোকে কিন্তু আমরা অত বেশি গুরুত্ব দিই না। এবার আমার কি কি স্কিল আছে? listening, speaking, আর রাইটিং। রিসেপটিভ মানেটা কি? রিসেপশন মানে আমি কিছু রিসিভ করছি, যেখানে কমিউনিকেশন হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ইন্টার মানে যেখানে দুজন বা তার অধিক ব্যক্তি আছে, নিজের সাথে নিজে কথা বলা সেটা আলাদা। যেখানে একজন সেন্ডার আর রিসিভার আছে, আমি কথা বললে আমি সেন্ডার, যে শুনছে সে রিসিভার, যে রিসিভিং এন্ডে আছে সে কিন্তু রিসিভ করছে, তার মানে সেটা রিসেপটিভ স্কিল হয়ে গেল আমার। কোনটা রিসেপটিভ স্কিল? যখন আমি কথা বলছি আমি কিন্তু নিজেই প্রডিউস করছি, আর যখন আমি লিখছি তখনও আমি নিজে প্রডিউস করছি, কিন্তু যখন আমি শুনছি আর আমি যখন পড়ছি উভয় ক্ষেত্রেই আমি কিন্তু রিসিভিং এন্ডে আছি। তাই আমার এই দুটো স্কিল রিসেপটিভ স্কিল। মনে রাখবে এগুলো রিসেপটিভ স্কিল বলে বা প্যাসিভ স্কিল বলে, কারণ এক্ষেত্রে আমাকে অ্যাক্টিভ পার্টিসিপেশন দরকার নেই। শোনা এবং পড়াতে আমার অ্যাক্টিভ পার্টিসিপেশনের দরকার নেই, এক্ষেত্রে আমি প্যাসিভ থাকলেও চলবে। তো these two skills, listening and reading, they are known as receptive or passive skills, but they are equally important. ফাউন্ডেশনই তো শোনা একটা বাচ্চা, সেই যদি আমি জঙ্গল বুকের এক্সাম্পল নিই, আশা করি তোমরা সবাই জানো জঙ্গল বুকের মোগলি ক্যারেক্টারটা, সে তো মানুষ, কিন্তু যেহেতু সে মানুষের সংস্পর্শে কোনোদিন আসেইনি তাই সে কথা বলতে পারে না। সে না যদি শুনতে পায় তো ভাষা ডেভেলপ হবে কি করে? সব থেকে আগে তো লিসনিং, সেটাই ডেভেলপ হয়নি, সেটাই কোনোদিন শোনেনি, তাই সে ভাষাটা বলতেও পারে না। তাই ক্ষেত্রে যারা ইগনোর করে, ইগনোর করার বিষয় নয়। These are listening and reading are equally important like speaking and writing. These two skills are known as productive or active skills. মানে এবারে হয়তো রিসেপটিভ দিয়েছে, পরের বারে প্যাসিভও দিতে পারে, আনসারটা সেম হবে, রিসেপটিভ অর প্যাসিভ। অ্যান্ড স্পিকিং অ্যান্ড রাইটিং আর প্রোডাক্টিভ অ্যান্ড অ্যাক্টিভ। তার মানে আমি বুঝতে পারছি এই 4টে আমার স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, এই বিষয়ে আমাকে জানতেই হবে, দে আর ভেরি ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমার আনসারটা কি হবে? লিসনিং অ্যান্ড রিডিং, অপশন 3, এখানে আমার আছে লিসনিং অ্যান্ড রিডিং। ক্লিয়ার? নেক্সট, আমি যে কোয়েশ্চেনগুলোই চুজ করেছি তোমাদের জন্য সেগুলো স্যাম্পল হিসেবে চুজ করেছি, যাতে তোমরা বুঝতে পারো কোন কোন এরিয়াটা তোমাদেরকে পড়তে হবে আর কিভাবে পড়তে হবে। নেক্সট, যখন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ছি, let me read it as language 1 or language 2, I have to talk about the different school of thoughts. লিঙ্গুইস্টিকে বিভিন্ন স্কুল অফ থটস আছে, যাদের থিওরি আছে, সেই বিভিন্ন স্কুল অফ থট নিয়ে কিন্তু আমাকে ডিটেলসে জানতে হবে। এই কোয়েশ্চেনটা যেমন, which school of learning believed that language, whether verbal or non-verbal,
takes place through the process of habit formation. মানে এইটা কোন স্কুল অফ থটের মত যে ভাষা আমি কি করে শিখছি, সে ভার্বাল হোক বা নন ভার্বাল। ভার্বাল মানে যেখানে আমি কথাবার্তা বলছি, নন ভার্বালে আমার বডি ল্যাঙ্গুয়েজ, আকার ভঙ্গিতে বোঝানো নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়বে। এই উভয় ক্ষেত্রেই হ্যাবিট ফরমেশন। হ্যাবিট ফরমেশন মানে আমার এনভায়রনমেন্টে কি কি হচ্ছে, আমার চারিপাশে কি কি হচ্ছে সেগুলো দেখে আমি শিখছি। একজন ছোট বাচ্চা সে যেমন বিনা শুনে কিছু বলতে পারে না, তেমনি বিনা দেখেও সে কিছু করতে পারবে না। এই স্কুল অফ থট বিশ্বাস করে যে আমাদের কি হচ্ছে, স্টিমিউলাস, আমাদের স্টিমিউলাস আছে, সেগুলোর মাধ্যমে আমাদের আশেপাশে কি হচ্ছে দেখে দেখে আমরা পিক আপ করছি এবং শিখছি। তো দিস ইজ দ্য বিলিফ অফ বিহেভিয়ারিস্ট স্কুল। এই যে স্কুল অফ থট গুলোর নাম আছে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা সম্বন্ধে জানতে হবে। অ্যান্ড হু ইজ দ্য মেন ফেস অফ দ্য স্কুল? B.F. স্কিনার। এগুলো কিন্তু তোমরা চাইলে নোট ডাউনও করে নিতে পারো। বিহেভিয়ারিস্ট স্কুল ইজ B.F. Skinner is the pioneer of this school. Now cognitivist school কি বলছে আমি বেশি ডিটেলসে যদিও যাব না আজকে, তবুও this is who is talking about this school? It is the school of Jean Piaget. যারা বিএড করেছো তোমরা পিয়াজে থিওরি নিশ্চয়ই পড়েছো। তো হোয়াট ইজ পিয়াজে টেলিং? কগনিটিভিস্ট বলবে যে আগে একটা বাচ্চার মনের ভেতরে কনসেপ্টটা তৈরি হতে হবে, তারপরে সে গিয়ে কথা বলতে পারবে। মানে ডাইরেক্ট বলতে পারছে না, হয়তো একটা বাচ্চা বলছে আমি খাবো, আমার খিদে পেয়েছে, এবার খিদে পেয়েছে, খিদেটা কি সেটা ওর মাথার মধ্যে কনসেপ্টটা এসছে, তারপর সে অনুভব করেছে যে তার খিদে পাচ্ছে, তবে গিয়ে সে বলতে পেরেছে। তো বলতে পারাটা অনেক পরে, আগে সে কনসেপ্টটা মনের মধ্যে ক্লিয়ার করবে। ফাংশনালিস্ট কি বলছে? ফাংশনালিস্ট কিন্তু সমাজে ল্যাঙ্গুয়েজ এবং সোসাইটির রিলেশনটা দেখে। দ্য ইনফ্লুয়েন্স অফ ল্যাঙ্গুয়েজ, ইনফ্লুয়েন্স অফ সোসাইটি ওভার ল্যাঙ্গুয়েজ। মানে ভাষার সাথে সেই পার্টিকুলার সমাজের কি সম্পর্ক সেটা ফাংশনালিস্ট দেখবে। অ্যান্ড ইন্টারঅ্যাকশনালিস্ট, বিহেভিয়ারালিস্ট থিওরির অপোজিট থিওরি হচ্ছে না, যেটা নোম চমস্কি বলবে। চমস্কির থিওরি অফ ইউনিভার্সাল গ্রামার, মানে আমরা নিজেদের ভেতরে একটা ক্যাপাবিলিটি নিয়েই জন্মাই ভাষা শেখার, জন্মগতভাবে সেই ক্যাপাসিটিটা আমাদের আছে, তবে আমরা এই সমাজে দেখে শিখতে পারি। কারণ চমস্কি বলবেন there is a poverty of stimulus, আশেপাশে যথেষ্ট স্টিমিউলাই নেই আমাদের একটা সম্পূর্ণ ভাষার শিক্ষা দেওয়ার জন্য। তাই কিছুটা দক্ষতা বা কিছুটা আমরা জন্মগতভাবেই জন্মাই ভাষা শেখার ক্যাপাবিলিটি নিয়ে, সেটা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। তো ইন্টারঅ্যাকশনালিস্ট এর মাঝখানে, দুটোর মাঝখানে, যে জন্মগত এবং আশেপাশে সবটা মিলিয়ে হচ্ছে ইন্টারঅ্যাকশনালিস্ট। তার মানে আমি বুঝতে পারছি বিভিন্ন স্কুল অফ থট গুলো আমাকে ভালো করে পড়তে হবে। ইউনিভার্সাল গ্রামার কি, নোম চমস্কির থিওরিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিহেভিয়ারিজম ইজ ইম্পর্টেন্ট, কগনিটিভিজম ইজ ইম্পর্টেন্ট। এই যে স্কুল অফ থট গুলো আছে সেগুলো আমাকে পড়তে হচ্ছে। নেক্সট আর কি আছে দেখি। লিঙ্গুইস্টিক ফাংশন such as intonation, tone, stress and rhythm are known as। যখন আমি লিঙ্গুইস্টিক বা ল্যাঙ্গুয়েজ পড়বো, ফার্স্ট যেটা আমাকে জানতে হবে যে what are the components of language। So what are they? First we have কম্পোনেন্ট হচ্ছে ফোনেটিক্স বা ফোনোলজি,
যেটা বলবে the study of phonetics is phonology, then we have morphology, after that syntax, then semantics and then pragmatics. এখানে যে অপশন গুলো আছে pragmatics, phonetics, ওগুলো কি? Study of phonetics is phonology. Phonology যখন I study the sound, যে কোনো একটা ভাষা সাউন্ড লেভেলে যখন আমি সেটাকে পড়াশোনা করছি, উচ্চারণটা কি, সাউন্ড কি, then it is phonology. When I study the word structure is morphology. When I study semantics, now semantics কি, মানে, syntax কি, when I study the sentence structure হচ্ছে আমার semantics. Next, syntax. Phonology is sound structure, morphology is word structure, syntax is sentence structure, semantics মানে কি, meaning. এতক্ষণ খালি আমি স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম, semantics is talking about meaning of these structures. Pragmatics মিনিংটাকে সোশ্যাল কনটেক্সটের সাথে যখন জুড়ছি তখন সেটা প্র্যাগম্যাটিক্স, সোশ্যাল কনটেক্সট। তো এটা ইজ দ্য বেসিক, দিস আর দ্য 5 কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ। তো কোন কম্পোনেন্টে ইন্টোনেশন, টোন, স্ট্রেস, রিদম এগুলো সব আসে? প্র্যাগম্যাটিক্সে তো আসবে না, ফোনেটিক্সেও আসবে না। যেখানে ইন্টোনেশন, টোন, স্ট্রেস, রিদম এগুলো জেনারেলি গানে আসে ভালো, তো পোয়েট্রি না। এখানে আমার কারেক্ট আনসার হবে প্রসিডি। আবার বলবো যে যারা লিটারেচার স্টুডেন্ট তারা এটা বেশি ভালো জানবেন। আমি যখন ফিগার অফ স্পিচের কথা বললাম প্যাসেজ সলভ করার সময়, পোয়েট্রি প্যাসেজ, ইট কামস আন্ডার রেটরিক, ওগুলোকে রেটরিক বলা হয়, অ্যান্ড অল দিজ আর নোন অ্যাজ প্রসিডি। যদিও সিটেট বা আপার প্রাইমারি টেটে প্রসিডির কোয়েশ্চেন আসবে না, তবুও জেনে রাখা ভালো হোয়াট ইজ প্রসিডি। তো ওভার দেয়ার যে কোনো একটা ধরে নিন প্যাসেজ, পোয়েম প্যাসেজের ক্ষেত্রে জেনারেলি এগুলো প্রযোজ্য হয়। তার মিটার কি, সেটা কিভাবে লেখা হয়েছে, ছন্দ কি, এগুলো আমরা স্ক্যান করি প্রসিডিতে। তো এক্ষেত্রে আমার কারেক্ট আনসার হবে প্রসিডি। তাহলে আমাকে what are the components of language এটা ভালো করে জানতে হচ্ছে। what are they? Again let's repeat, it's phonology which is the study of sounds, then we have morphology, word structure, syntax, sentence structure, semantics, meaning, and pragmatics, meaning along with social context. Next, which of the following is true of the study of classical language as advocated by National Education Policy 2020? তার মানে আমি বুঝতে পারছি যে সি টেট বা আপার প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার জন্য আমাকে কিন্তু আমার এনইপি 2020টা ভালো করে জানতে হবে। স্টাডি অফ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ অ্যান অ্যাডিশনাল অপশন ডিউরিং সেকেন্ডারি স্টেজ। আমি আর বাকি তিনটে স্টেটমেন্ট পড়ছি না, কারণ এখানে আমার ফার্স্ট স্টেটমেন্টটাই কারেক্ট। এনইপি কি বলছে, সেকেন্ডারি স্টেজে আমাকে কিন্তু ইটস নট কম্পালসারি, আমি চাইলে যে কোনো ইন্ডিয়ান ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ পড়তে পারি অ্যাজ অ্যান অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ। নেক্সট, multilingualism in India intends teachers to understand what? একটু আগেই বললাম, আমি সিলেবাস বোঝানোর সময় বললাম what is multilingualism। আজকের দিনে ভারতবর্ষে কোনো ক্লাসরুম, স্পেশালি শহরগুলোতে পাওয়া মুশকিল, যেখানে সব বাচ্চারা একটাই ভাষা জানে। Our classrooms are multilingual in nature, so as teachers we need to cater to that. এখানে which is the correct option? Language, identity and culture are separate entities. আমার
আমি কোন ভাষায় কথা বলি, ল্যাঙ্গুয়েজ কিন্তু আমার আইডেন্টিটির একটা অংশ, আমার পরিচয়ের একটা অংশ, দুটো আলাদা নয়। So this is wrong. Communication happens and social cohesion is maintained. আমি সবারই সাথেই কমিউনিকেট করতে পারছি আর সোশ্যাল কোহেশন ইজ মেনটেন, একতা আমি মেনটেন করতে পারছি, সেখানে কোনো ঝামেলা হচ্ছে না। মাইনরিটি ল্যাঙ্গুয়েজেস শুড বি ক্লাবড উইথ ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজেস, সেই আবার হায়ারার্কির কথা চলে আসছে, যেগুলো বেশি পপুলার বা বেশি মানুষ সে ভাষায় কথা বলে তারা ক্ষমতা দেখাচ্ছে, আর মাইনরিটি ল্যাঙ্গুয়েজগুলো যে ভাষায় কম মানুষ কথা বলে সেগুলো পিছিয়ে পড়ছে বা তাদের কোনো জায়গা দেওয়া হচ্ছে না। ইটস রং। A language policy should be framed in a diverse society. Diverse society তে কোন ল্যাঙ্গুয়েজ পলিসি করবে সে নিয়ে তো যুগ যুগ ধরে ডিবেট চলেই যাচ্ছে। কি করে ঠিক করবো কার ল্যাঙ্গুয়েজ সুপিরিয়র আর কার ল্যাঙ্গুয়েজ ইনফিরিয়র, সেই ক্ষেত্রে মাল্টিলিঙ্গুয়ালিজম ছাড়া কোনো অপশন নেই। তাই আমার অপশন 2টা কমিউনিকেশন হ্যাপেন্স অ্যান্ড সোশ্যাল কোহেশন ইজ মেনটেন, এই টার্মটা, এই স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। তার মানে বুঝলাম যে মাল্টিলিঙ্গুয়ালিজম বিষয়টা আমাকে ভালো করে পড়তে হবে, বিকজ একটা না একটা কোয়েশ্চেন আমি এই এরিয়া থেকে পাবই। So what is multilingualism? I need to know that properly. Next. Garvit was speaking in Hindi to his peers in his classroom. When his teacher called on him, he immediately replied to her in English. This is an example of বন্ধুদের সাথে যখন কথা বলছিল তখন হিন্দিতে বলছিল, যেই মুহূর্তে টিচার ডাকলো ইংলিশে কথা বলতে স্টার্ট করলো। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কোড সুইচিং, মানে আমি একটা ভাষা থেকে আরেকটা ভাষায় 1 মিনিটের মধ্যে সুইচ করে গেলাম। যদি এমন হতো যে ও একটা সেন্টেন্সই হাফ হিন্দিতে হাফ ইংলিশে বলছে, তাহলে ওটা কোড মিক্সিং হয়ে যেত। ডিফারেন্সটা কি, যেহেতু সুইচ করে নিল, ও কিন্তু 1 মিনিট আগে হিন্দিতে কথা বলছিল, যে যখন হিন্দিতে বলছিল তখন হিন্দিতেই বলেছে, এখন ইংলিশে বলছে ইংলিশেই বলছে, সো ইট ইজ কোড সুইচিং। আর একটা কথাই একটা সেন্টেন্সে 2-3টে ভাষা যদি মিশিয়ে দিই, দেন ইট উইল বি কোড মিক্সিং। ডায়ালেক্ট কি, ডায়ালেক্ট হচ্ছে আমার উপভাষা, কোনো একটা স্ট্যান্ডার্ড ভাষার আঞ্চলিকতা বা আঞ্চলিক ভাষা, দ্যাট ইজ ডায়ালেক্ট। অ্যান্ড হোয়াট ইজ সোশ্যাল লিঙ্গুইস্টিক, মানে সোসাইটির একটা ভাষার উপরে কি কি ইনফ্লুয়েন্স, সেটার পড়াশোনা হচ্ছে সোশিও লিঙ্গুইস্টিক। এই টেকনিক্যাল টার্মগুলো, এই টার্মের মানে কি, কোড সুইচিং, হোয়াট ইজ কোড সুইচিং, হোয়াট ইজ কোড মিক্সিং, ডায়ালেক্ট কি, এগুলো সবটাই আমাকে পেপার 2 ল্যাঙ্গুয়েজের জন্য ভালো করে পড়তে হবে। Then which of the following terms is not related to Vygotsky's social cultural theory? Lev Vygotsky. All B.Ed students are well aware with the name of this person, Lev Vygotsky. So Vygotsky gave his theory of zone of proximal development, ZPD. Zone of proximal development মানেটা কি, আমি ডিটেলসে যদিও যাব না। এর মানে হচ্ছে যে আমি যদি একজন লার্নার হই, একটা স্টুডেন্ট হই, আমি নিজের ক্ষমতায় কতটুকু করতে পারবো আর আমি আমার টিচারের হেল্প নিয়ে কতটুকু করতে পারবো, এই দুটোর মধ্যে যে গ্যাপটা আছে সেটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আমি যেই মুহূর্তে মোর নলেজেবল ওয়ান, MKO যেটাকে বলছি, MKO, সেটা আমার টিচার হতে পারে বা কোনো বন্ধুও হতে পারে যে আমার থেকে বেশি জানে, মোর নলেজেবল ওয়ানের সাহায্য নিয়ে কিছু একটা করছি, সেটাকে আমি স্ক্যাফোল্ডিং বলছি। সেটাও ইজ দ্য থিওরি অফ লেভ ভাইগটস্কি। অ্যান্ড ভাইগটস্কি বিলিভস দ্যাট সোশ্যাল ইন্টারাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং। ওই আবার মোগলির উদাহরণ যদি আমি দিই, আমি যদি মানুষের সাথে ইন্টারাক্ট না করি, কমিউনিকেট না করি, তাহলে আমি কথা বলার ক্ষমতা, বায়োলজিক্যালি যদি আমার কথা বলার ক্ষমতা থাকে, তাও আমি বোবা হয়ে থাকবো। তো social interaction is very important for communication, for language learning. তাহলে language acquisition device, LAD, this is
This idea is given by Noam Chomsky. So what does Chomsky mean by this? তার মানে আমার option 2 language acquisition device is the correct answer over here. আমি একটু আগে ইউনিভার্সাল গ্রামারের থিওরিটা তোমাদের বললাম। হোয়াট ইজ ইট? ভাইগটস্কি বলছে আমাদের ব্রেন কিন্তু এমটি স্লেট না। জন লক কি বলেছিলেন? তাবুলা রাসা। আমরা যখন জন্মাই খালি স্লেট, আমাদের ব্রেনটা খালি স্লেটের মতো থাকে, সেখানে যা লিখবে আশেপাশের মানুষরা তুমি তোমার পরিবেশের দয়াতে সেই রকমই তৈরি হবে। কিন্তু নোম চমস্কি কি বলছেন? একটা মানুষের ব্রেনটা তাবুলা রাসা নয়, এমটি স্লেট নয় জন্মের সময়। হোয়াট ইজ ইট? ইট ইজ ফিল্ড উইথ ইউনিভার্সাল গ্রামার। উনি গ্রামার বা ল্যাঙ্গুয়েজ শিক্ষার কথা নিয়েই আলোচনা করেছেন। আমরা কিছু কিছু ক্ষমতা নিয়েই জন্মাই, তারপর আমাদের এনভায়রনমেন্ট কিছুটা সাহায্য করে আমাদের ল্যাঙ্গুয়েজ শিখতে, বাট ব্রেন ইজ নট অ্যান এমটি স্লেট ডিউরিং আওয়ার বার্থ। যখন জন্মাই তখন ব্রেন এমটি স্লেট নয়। সো উই হ্যাভ a language acquisition device in ourselves. So what is it? We can discuss that in another class. অন্য কোনো সময় সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করা যাবে, বাট রিমেম্বার this is an idea of নোম চমস্কি। ঠিক আছে, তাহলে কয়েকটা প্রশ্ন আমরা আলোচনা করলাম যার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের কি কি পড়তে হবে। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে সিটেট বা আপার প্রাইমারি টেটের জন্য প্রস্তুতিটা কি করে নিতে হবে আর সিলেবাসটা ঠিক কেমন। তো যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়ারি, কিছু বুঝতে পারোনি বা কোথাও কোনো ডাউট আছে, তাহলে জিজ্ঞেস করো। তা নাহলে আমরা আজকের এই ওয়ার্কশপটা আজকেরটা এখানেই শেষ করব। থ্যাংক ইউ।